আমার প্রিয় প্রথম বর্ষের ছাত্রীরা, তোমরা যারা ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছ, কিন্তু করোনা প্যান্ডেমিকের কারণে কলেজে আসতে পারছো না এবং তোমাদের সাথে আমরা ডিজিটালি কমিউনিকেট করছি, তাদের সবাইকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। গার্লস, তোমরা জানো যে তোমাদের যে ইংরেজি মূল বইটা ছিল বা যেটাকে আমরা টেক্সট বলি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেকগুলো নতুন অধ্যায় সংযোজিত করা হয়েছে, অনেকগুলো বাদ দেওয়া হয়েছে। তোমরা যত দ্রুত সম্ভব, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমাদের কোয়েশ্চেন 90% এই বই থেকে করা হবে এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও এই বইটা সিলেবাসের ভূমিকা কিন্তু পালন করে। কাজেই এই বইটা তোমাদেরকে অবশ্যই রপ্ত করতে হবে অতি উত্তমভাবে। তো এর আগে তোমাদেরকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতাটি, ভাষণটি যেটি ইংরেজিতে ছিল সেটি পড়ে শুনিয়েছি। আজকে আমাদের সামনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ব্যাপারে আমরা পড়ব, সেটা হলো টু উইমেন। দেখো, টু উইমেন, এখানে একটা নারীর ছবি দেখা যাচ্ছে, আর এই নারী হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। কেন তিনি বিখ্যাত? তিনি বিখ্যাত কারণ তিনি প্রথম নারী যিনি মহাকাশ প্রদক্ষিণ করেছিলেন ইউরি গ্যাগারিনের সাথে, সর্বপ্রথম স্পুটনিক মহাকাশ যানে করে। গার্লস, তোমরা জানো নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু এই উপলব্ধি সমাজে সবসময় সমানভাবে ছিল না। আজ থেকে 100 বছর আগে বা 200 বছর আগে নারীদেরকে অনেক রকম সামাজিক, পারিবারিক বাধা নিষেধের সম্মুখীন হতে হতো। বিশেষ করে আমি তোমাদেরকে মুসলমান মহিলাদের কথা বলি। তোমরা তো বেগম রোকেয়ার নাম শুনেছ। বেগম রোকেয়ার সময় কোনো নারী পর্দা ব্যতীত চলাফেরা করবেন, এটা অসম্ভব একটা ব্যাপার ছিল। এবং তিনি যে বইগুলো লিখে গিয়েছেন, অবরোধবাসিনীটা আমি পড়েছি, সেখানে কি বিচিত্র উপায়ে নারীদেরকে ঢেকে রাখা হতো, এটা ভাবলেও আজকের দিনে তোমরা অবাক হয়ে যাবা। তোমরা নেটে বইটা খুঁজে দেখতে পারো, বেগম রোকেয়ার অবরোধবাসিনী। নারী নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে নারী হলো প্রকৃতির মতো। প্রকৃতি যেমন নতুন প্রাণের জন্ম দিতে পারে, নারীও সেরকম নতুন প্রাণের জন্ম দিতে পারে। এবং প্রকৃতি নারীর মধ্যে ঠিক প্রকৃতির মতোই মায়া, মমতা, ভালোবাসা ইত্যাদি বেশি পরিমাণে দিয়ে দিয়েছে। কারণ কি? নারীরা সন্তান জন্ম দেয় এবং সন্তানকে লালন পালন করে। এই লালন পালন করতে তাদের প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু তাদের হৃদয়ে এত পরিমাণ আল্লাহ তাআলা স্নেহ, মায়া, মহব্বত দিয়েছেন যে তারা বাচ্চাকে লালন পালন করে এবং পরিবারও সামলায়। তাহলে আমি এতগুলো কথা বলছি কেন? আমি বলছি যে তোমরা যারা বিংশ শতাব্দীতে 2020 সালে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছ, তোমাদের সবার লক্ষ্য হওয়া উচিত যে তোমরা নিজের পায়ে দাঁড়াবে এবং টাকা পয়সা উপার্জন করবে। এবং প্রাপ্তবয়স্ক হলে যখন তোমরা তোমাদের স্বামীর সংসারে যাবে,
তখন স্বামীর সংসার পরিচালনার ক্ষেত্রে স্বামী কোনো ডিকটেটরশিপ যেন চালাতে না পারে। তোমাদের মেধা, মনন, বুদ্ধি এবং ডিসিশন মেকিং প্রসেসে তোমরা যেন আসতে পারো। এটা হলো অত্যন্ত আধুনিক একটা টার্ম, যাকে বলা হচ্ছে জেন্ডার। জেন্ডার মানে লিঙ্গ তোমরা জানো, কিন্তু জেন্ডার কথাটা ব্যবহৃত হয় লিঙ্গগুলি কী কী দায়িত্ব পালন করছে সে বিষয়ে। যেমন মনে করো, আমি তোমাদের টিচার দাঁড়িয়ে কথা বলছি, বাড়ি থেকে নাস্তা করে এসেছি রুটি, আর গিয়ে ভাত খাবো। এগুলো কি আমি রান্না করি? আজ পর্যন্ত কোনোদিনও করিনি। এই সমাজ নারীদের কাঁধেই রান্নাবান্নার দায়িত্বটা দিয়ে দিয়েছে। সন্তান লালন পালনও তারা করে। তবে আমরা জানি যে রাঁধে সে চুলো বাঁধে। কাজেই এই দুই মহান নারী যারা ইতিহাস সৃষ্টি করেছেন, তাদেরকে দেখে তোমরা অনুপ্রাণিত হবে, তোমরা উৎসাহী হবে, তোমরা আগ্রহী হবে আরো বড় হওয়ার। এই কামনা রেখে আজকের পর্ব শুরু করছি। Valentina Tereskova, born on 6 March 1957, 1957 সালে। Valentina Tereskova was born in Central Russia. মধ্য রাশিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। Her father was a tractor driver. দেখো, তার পিতা অভিজাত কোনো লোক ছিলেন না, কোনো বড় অফিসার ছিলেন না, বরং ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার। and her mother worked in a textile plant. এবং তার মা একটা টেক্সটাইল প্লান্টে কাজ করত। তাহলে আমরা ধরেই নিতে পারি যে নিম্নবিত্ত একটা পরিবারের মেয়ে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। He began school in 1945 at the age of 8, but left school in 1953 and continued her education through distance learning. 1945 সালে 8 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন এবং দূর শিক্ষার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে তিনি লেখাপড়া শিখেন। She became interested in parachuting from a young age. তোমাদের মতো বয়স থেকেই তার প্যারাশুটিং এর খুব আগ্রহ ছিল। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, প্যারাশুটিং কি? বিমান থেকে যখন ঝাঁপ দেওয়া হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো ছাতার মতো খুলে যায়, সেটাকেই বলা হয় প্যারাশুট। এই প্যারাশুটিংয়ে আমাদের নারী ভ্যালেন্টিনা তেরেস্কোভার খুবই আগ্রহ ছিল অল্প বয়স থেকে। and trained in skydiving at the local aero club. এবং তিনি উপর থেকে ঝাঁপ দেওয়া প্র্যাকটিস করেছিলেন স্থানীয় ক্লাবে, মেকিং হার ফার্স্ট জাম্প at age 22 on 21st May 1959. 1959 সালের 21শে মে 22 বছর বয়সে তিনি সর্বপ্রথম জাম্পটি দেন। At the time, she was employed as a textile worker in a local factory. এ সময় তিনি স্থানীয় একটি তাঁতের শিল্পে সামান্য কর্মী হিসাবে কাজ করছিলেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. স্কাইডাইভিংয়ে তার পারদর্শিতার কারণেই মহাশূন্যচারী হিসাবে তাকে বেছে নেওয়া হয়। After the flight of Yuri Gagarin, তোমরা সবাই ইউরি গ্যাগারিনের নাম শুনেছ। তিনি স্পুটনিক মহাশূন্যযানে করে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মহাশূন্য প্রদক্ষিণ করেছিলেন। The Soviet Union decided to send a women in space.
গ্যাগারিনের পর রাশিয়া সিদ্ধান্ত নিল তারা একটা মেয়ে পাঠাবে মহাশূন্যে। কিন্তু কাকে পাঠাবে? জানো তো, এমন তেমন মেয়েকে তো স্পেসে পাঠানো যায় না। হ্যাঁ, এর জন্য প্রচুর দক্ষতা, মেধা, বুদ্ধি, কল্পনা শক্তি, অনেক কিছু দরকার, অনেক দক্ষতার দরকার। On 16th February 1962, Proletaria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. মহাশূন্য যাওয়ার জন্য 400 নারী প্রার্থী ছিলেন। তাদের সবার মধ্য থেকে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে বাছাই করা হয়। কেন? তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো মানে তোমরা জানো, কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া। যেমন আমি বলতে পারি, উই আর আন্ডারগোয়িং সিরিয়াস হট, খুব গরমের মধ্য দিয়ে যাচ্ছি। তো তেরেস্কোভা কিসের মধ্য দিয়ে গিয়েছিল? তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং, অনেক প্রশিক্ষণ, দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ওজনবিহীন ভ্রমণ। তোমরা জানো মহাশূন্যে মানুষের কোনো ওজন থাকে না, উঠতে থাকে। আচ্ছা, কি কি টেস্ট? ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, একা একা থাকার পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, কোনো কিছু সেন্ট্রিফিউগাল ফোর্স মানে কেন্দ্রের দিকে যে শক্তিটা টানে, পৃথিবীর কেন্দ্রটা আমাদেরকে টানছে বলেই না আমরা মহাশূন্যে চলে যাচ্ছি না, এইটাই তো সেন্ট্রিফিউগাল ফোর্স। এই ফোর্সের উপরেও তাকে কিন্তু প্রশিক্ষণ নিতে হয়েছে, কারণ যতক্ষণ তুমি পৃথিবীতে আসো তোমার উপর সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, পৃথিবী তোমাকে টানবে। কিন্তু তুমি মহাশূন্য চলে গেলে সেকেন্ডে 11 কিলোমিটার যখন তোমার গতি হয়ে গেল এবং যখন তুমি পৃথিবীর বায়ুমণ্ডল পার হয়ে গেলে তখন তুমি তো ইমব্যালেন্স। এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. নিজের ভ্রমণের জন্য তিনি তৈরি হতে লাগলেন। On the morning of 16 June 1963, Tereskova and her backup cosmonaut Solovia were dressed in spacesuits and taken to the space shuttle launch pad by a bus. তাহলে 16 জুন 1963 সালের সকালে তেরেস্কোভা এবং তার সঙ্গীকে মহাশূন্যের পোশাক পরানো হলো এবং তাদেরকে স্পেস শাটল মানে মহাশূন্যগামী মহাকাশ যানের কাছে একটি বাসের মাধ্যমে নিয়ে যাওয়া হলো। গার্লস, আজকে আমরা এইটুকুই পড়ব। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এটা শেষ করব। তবে আমি কেন তোমাদেরকে বললাম দুজন মহান নারীর কথা আর কেন তারা ইম্পর্টেন্ট, এর কারণটা হলো যে আধুনিক নারীরা তারা সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়। তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছ তোমরা সবাই মনের মধ্যে আশা পোষণ করে রাখবে, ইন আ ডে I must have to get something to work so that I can earn money. হ্যাঁ, তোমরা যদি অর্থ উপার্জন করতে পারো তাহলে তোমরা পরিবারে কন্ট্রিবিউট করতে পারবা, তোমাদের সোশ্যাল মোবিলিটি বাড়বে, তোমাদের কমিউনিকেশন বাড়বে, তোমাদের মেধা, তোমাদের পোটেনশিয়াল এর বিকাশ ঘটবে এবং পারিবারিক ডিসিশন মেকিংয়ে আমরা যেটা কমন বাঙালি পরিবারে দেখি যে পিতাই সর্বে সর্বা, এমন একজন
ডিক্টেটর, যার বাইরে কারোর কথার কোনো দাম নেই, এমন পরিস্থিতিতে তোমরা যেন না পড়ো, তার জন্য এখন থেকেই তোমাদেরকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। একমাত্র জ্ঞানই তোমাদেরকে মুক্তি দিতে পারে। অর্থ একটা মাধ্যম মাত্র, এর মাধ্যমে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো করোনাকালে ইটালিতে রাস্তাঘাটে টাকা পড়েছিল। যা হোক, আজকের মতো এখানেই। অল দ্য বেস্ট।